পশ্চিমবঙ্গে ইমিডিয়েট একটা পরিবর্তন দরকার। এটা বলতে পারি যে বাংলার মানুষ এখনো অনেকাংশে ঘুমিয়ে রয়েছেন। এই যে রাষ্ট্রীয় সুরক্ষার ভয়ঙ্কর বিপদ, সেটার দিকে তারা তাকাতে চাইছেন না। এই জায়গাটাতে আমরা সবাই মিলে জনসচেতনতার কাজ করি, কারণ পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য অনলি মেডিসিন টু কাউন্টার দ্য ডিজিজ নেম জিহাদ। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আপনি ভাবতে পারেন আমি যে রাজ্যে থাকি মহারাষ্ট্রে, সেখানে 25-26 আর্থিক বছরে 28 লক্ষ কোটি টাকা, আই রিপিট 28 লক্ষ কোটি টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে মহারাষ্ট্রে। আর পশ্চিমবঙ্গের 15,000 কোটি টাকা। 1947-এর পর স্বাধীন পশ্চিমবঙ্গে এইরকম ন্যায় নীতিহীন, সংবিধানের তোয়াক্কা না করা, প্যাথোলজিক্যাল লায়ার কোন রাজনীতিবিদ আসেনি। মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন। আমার তো লক্ষ্য অবভিয়াসলি নবান্নটাকে খালি করে, নবান্ন পরিষ্কার করে, গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে নতুন সরকার আসুক, পরিবর্তনের ধ্বজা ওখানে ওঠাতে হবে। এটা আমাদের পরিষ্কার লক্ষ্য। মা মাটি মানুষই এবার ওনাকে ঘাড় ধাক্কা দেবেন। আমার যে গুরু, আমরা আমাদের গর্বিত ভাবে বলি উই আর কাউ বয়স। এটা COW কাউ নয়, এটা KAO কাউ। আমাদের যে এজেন্সি রয়ের যে প্রতিষ্ঠাতা, ভারতীয় সুরক্ষা ব্যবস্থার যিনি কিংবদন্তি ভীষ্ম পিতামহ রামেশ্বরনাথ কাউ, আমরা তার শিষ্য এবং আমরা গর্ব করে নিজেদের কাউবয় বলি। আমাদের অজিত দোভাল স্যারও একজন অন্যতম কাউবয়। কাউ স্যারের একটা শিক্ষা ছিল যে, যেটা আমরা সবসময় বলি যে নেশন ফার্স্ট, রাষ্ট্র সব থেকে আগে, রাষ্ট্রের আগে কিচ্ছু নেই। আত্মীয় পরিজন, নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ কিচ্ছু নেই, রাষ্ট্র সবার আগে। এবং আমাদের তো মূল মন্ত্র, দ্য সোলজার নেভার কুইট টিল হিজ ডেথ। একজন সেনাকে তার মৃত্যু না হওয়া অবধি তাকে আপনি কিছুতেই চুপ করাতে পারবেন না। এবং সেটা যদি আমাদের বেসিক হয়, তো আমার লড়াই তো শেষ হয়নি। আমি সরকারি চাকরি থেকে অবসর নিতে পারি ফর মেডিকেল রিজন, কিন্তু রাষ্ট্রীয় সুরক্ষা তো শুধু বর্ডারে বা জিহাদিদের সঙ্গে লড়াই নয়। রাষ্ট্রীয় সুরক্ষা সেই রাজনৈতিক দল, সেই রাজনীতিবিদদের বিরুদ্ধেও লড়াই যারা রাষ্ট্র সুরক্ষার জন্য বিপজ্জনক। সেই লড়াইটা লড়ছি। সেই লড়াইটা একা লড়া যায় না, আই নিড আ প্ল্যাটফর্ম। এবং এতে কোনো সন্দেহ নেই, ভারতবর্ষের এখন অব্দি একমাত্র রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, যারা বিশ্বাস করে, যারা বলে নেশন ফার্স্ট, রাষ্ট্র সর্বোপরি। তো রাষ্ট্রের জন্য যদি কোনো রাজনৈতিক দল কমিটেড হয়, তো আমি বাধ্য তাদের জন্য কিছু করতে, তাদের কন্ট্রিবিউট করতে সে লড়াইয়ে। তারা কিরকম ভাবে আমাকে ব্যবহার করবেন, নিঃসন্দেহে তাদের লিডারশিপ জানবেন এবং তারা আমার থেকে 1000 গুণ বেশি অভিজ্ঞ। তো তারা জানাবেন, যেরকম জানাবেন সেরকম আমি করব। আমি একজন সেনা, আমার 100% দিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো। এবং আমি মনে করি পশ্চিমবঙ্গে ইমিডিয়েট একটা পরিবর্তন দরকার এবং বিজেপির আসা দরকার, কারণ পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছেন। এই ব্যবস্থার পরিবর্তন দরকার, বদলাতে হবে। সেই বদলের লড়াইয়ে আছি। স্যার, আপনি যেরকম শুরুতেই আমাদের একটা কথা বললেন যে আপনারা প্রত্যেকে কাউবয় এবং আপনার যিনি আদর্শগত গুরু যাকে মেনেছেন, এবং আমি সেইখান থেকে একটি প্রশ্ন আপনার সামনে রাখবো স্যার। এই যে যোগদান, কি আদর্শগত একটা সিদ্ধান্ত নাকি নীতি নির্ধারণে সরাসরি ভূমিকা রাখার ইচ্ছা প্রেরণ করবেন আপনি? দাদা দেখুন, নীতি নির্ধারণের যেখানে ব্যাপারটা আসছে, নীতি নির্ধারণ মানে কি? আমি তো নীতি নির্ধারণের জায়গাতেই নেই। আমি একজন নিতান্ত নগণ্য সদস্য হিসাবে আমি ঢুকলাম। ভারতবর্ষের যে হাজার হাজার লক্ষ লক্ষ সেনা রয়েছে, তারা কি নীতি নির্ধারণ করেন? না, নীতি নির্ধারণ করেন চিফ অফ আর্মি স্টাফ বা জেনারেল। সেটা ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউট করা তার প্রাণের বিনিময়ে, সেটা কিন্তু একজন সেনার ধর্ম। তো নীতি নির্ধারণের কথা আমি ভাবিও না। আমি যেমন ফোর্সে আমরা ডিসিপ্লিন ছিলাম, এবং ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একমাত্র ডিসিপ্লিনড একটি পলিটিক্যাল পার্টি। তাদের যা নির্ধারণ হবে নীতি, তাদের যে সিদ্ধান্ত হবে, আমার কাজ হচ্ছে সেটাকে ফলো করা, সেটাকে এক্সিকিউট করা 100%। সেখানে 99.99 এর কোনো অপশন আমাদের জীবনে নেই, আমার জীবনে তো অন্তত নেই।
আমি একটা প্রশ্ন করব আপনার কাছে। আপনার নিরাপত্তার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের যে নিরাপত্তার একটা অভিজ্ঞতা, সেটা বিজেপির রাজনৈতিক রণকৌশলে ঠিক কিভাবে কাজে লাগবে? যদি একটু ইলাবোরেটলি বলতেন। মাফ করবেন, এই কৌশল, যে স্ট্র্যাটেজি যেটা বলছেন, সেটা যদি আদৌ কিছু থেকে থাকে, আমি নিশ্চয়ই সেটা সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে আমি সেটা বিস্তারিত ডিসকাশন করার কোনো জায়গাই নেই। এটা বলতে পারি যে বাংলার মানুষ এখনো অনেকাংশে ঘুমিয়ে রয়েছেন। এই যে রাষ্ট্রীয় সুরক্ষার ভয়ঙ্কর বিপদ, সেটার দিকে তারা তাকাতে চাইছেন না। এই জায়গাটাতে আমরা সবাই মিলে জনসচেতনতার কাজ করি, কারণ পাবলিক অ্যাওয়ারনেস ইজ দ্য অনলি মেডিসিন টু কাউন্টার দ্য ডিজিজ নেম জিহাদ। এবং সেটা আপনারাও করছেন, আমরাও করছি। ভারতীয় জনতা পার্টি আমাদের যেখানে চাইবেন ব্যবহার করতে, নিশ্চিতভাবে আমি সঙ্গে থাকব এবং যাব একজন সেনা হিসাবে, একজন সাধারণ নগণ্য সৈনিক হিসাবে আমি যাব, সেই লড়াই লড়বো, মানুষকে সচেতন করব। শুধু রাষ্ট্রীয় সুরক্ষা নয়, বাংলা আজকে সারা ভারতবর্ষের মধ্যে অর্থনীতিতে পিছিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বৈদেশিক নিবেশ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আপনি ভাবতে পারেন, আমি যে রাজ্যে থাকি মহারাষ্ট্রে, সেখানে 25-26 আর্থিক বছরে 28 লক্ষ কোটি টাকা, আই রিপিট 28 লক্ষ কোটি টাকা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে মহারাষ্ট্রে। আর পশ্চিমবঙ্গের 15,000 কোটি টাকা। আমি অতি বড় তৃণমূল সমর্থককে বলবো, আপনারা গুগলে যান, চেক করুন, তারপর আমাকে কাউন্টার করবেন। মহারাষ্ট্র 28 লক্ষ কোটি টাকা, আর পশ্চিমবঙ্গে 15,000 কোটি টাকা। এই ব্যবস্থাটাকে বদলাতে হবে এবং বদলাবই আমরা, এছাড়া অপশন নেই। আপনি একদম তথ্য দিয়ে পরিষ্কার করে দিলেন যে এফডিআই এর যে কথা আপনি বললেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এবং এই যে বৈষম্যের কথাটা উঠে এলো। আমি বলবো, আপনি কি এই সমস্ত তথ্য নিয়ে সরাসরি নির্বাচনে লড়তে আগ্রহী? নিশ্চয়ই। আমি আমি দেখুন, এখানে সময় সংক্ষেপের একটা ব্যাপার আছে। আহ, এই যত রকম তথ্য, আমি গল্প করতে আসিনি। আমি বেশ দীর্ঘ কয়েক দশক আমি তো কর্পোরেট সেক্টরেও রয়েছি এবং হাইয়েস্ট লেভেলে, এবং ভারতবর্ষের অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে। আমার কাছে যাবতীয় তথ্য রয়েছে, কিরকম ভাবে মহারাষ্ট্র, গুজরাট, চোখের সামনে বিহারকে দেখছি পরিবর্তন, উত্তরপ্রদেশ পরিবর্তন হচ্ছে, এইগুলো যে দেখছি, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানার মতো ছোট রাজ্য, তারা এফডিআই আজকে পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে রয়েছে। এগুলো তো মানুষকে বোঝাতে হবে যে 1960 সালে পশ্চিমবঙ্গ ভারতের জিডিপিতে তারা কন্ট্রিবিউট করতো প্রায় 11%, যেটা আজকে মহারাষ্ট্র করছে 11.5%। আর পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন 5%-এর নিচে। হরিয়ানার কন্ট্রিবিউশন জিডিপিতে, কান্ট্রি জিডিপিতে, স্টেট জিডিপি, হরিয়ানার কন্ট্রিবিউশন বাংলার থেকে বেশি। কোথায় চলেছে বাংলা? এটা নাকি এগিয়ে বাংলা? তো বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং আমাদের রাষ্ট্রীয় সুরক্ষার সাথে সাথে যুবক যুবতীদের চাকরি নেই, চোখের সামনে দেখছেন। বেকার ভাতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা 15 ঘন্টা 14 ঘন্টা ধরে লাইনে দাঁড়াচ্ছে, এবং নাম রেজিস্টার করার জন্য। উনি কি বাংলাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে চাইছেন? আর আপনি যান, আমি তো ভারতবর্ষের 38 বছর ধরে আমি বাংলার বাইরে, বাংলায় রেগুলার আসছি, দেখছি, চোখের সামনে কম্পারিজন, আমার কষ্ট হয়। আজকে আপনি মহারাষ্ট্রে যান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ইউপি, আপনি যান আর দেখুন, আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না কোনো রাজ্যে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী, তারা একটু ভিক্ষার জন্য, 1,500 টাকা ভিক্ষার জন্য তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। এই জায়গাটাকে তো বদলাতে হবে। পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশনকে যদি আমরা স্বপ্ন দেখাতে না পারি, আমরা যদি তাদের না দেখাতে পারি নতুন রাস্তা, ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। এই যে যুবসাথী প্রকল্পের বিষয়টা আপনি বললেন, ব্যাখ্যা করলেন। এই যুবসাথী প্রকল্পের যে বিস্তর লাইন, দুদিনেই দেখা গেল প্রায় 15-16 লাখ যুবক যুবতী তারা মানে রীতিমতো ফর্ম ফিল আপ করছেন। তৃণমূল কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক এই যুবসাথী প্রকল্প, বাংলার তরুণ তরুণীরা কি আর বেকার থাকবে না, খেলা হয়ে গেছে বলছে তৃণমূল। দেখুন, যারা বলছেন তাদের অর্থ সংস্থান কোথা থেকে আসে? তোলাবাজি করে আসে, সিন্ডিকেট রাজ করে আসে, হাফতা বসুলি নিয়ে করে, চাকরি বিক্রি করে। তো যুব সাথী একটা কি, আপনি ভিক্ষাটাকে আপনি সাথী নাম দিয়ে দিচ্ছেন। মানে
এটা তো বোঝা যায়। আমি যেটা বারবার বলি, আবার রিপিট করছি, 1947-এর পর স্বাধীন পশ্চিমবঙ্গে এইরকম ন্যায় নীতিহীন, সংবিধানের তোয়াক্কা না করা, প্যাথোলজিক্যাল লায়ার কোনো রাজনীতিবিদ আসেনি। মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিন, ওনার কোনো কথাতে কেউ বিশ্বাস করে না। আজকে একটা শিশু জন্মাচ্ছে, যে মাথার উপর 80,000 টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে, কোথা থেকে টাকা দেবেন? ইয়াং জেনারেশন কি তারা বোঝেন না? এই যে হাজার হাজার টাকার যে প্রতিশ্রুতি হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার তার দায় চাপবে। আপনারা কি এটা জানেন? পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, পিএইচই, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, সারা পশ্চিমবঙ্গে তাদের কন্ট্রাক্টররা হরতালে গেছেন, স্ট্রাইক করেছেন, যে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে প্রজেক্টে একটা জলের কল লাগাবো না। আমি কিছুদিন আগেই, গত এক সপ্তাহ হয়নি, আনন্দবাজার পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছে, এবং কেউ আনন্দবাজারকে তৃণমূলের বিরোধী এই এই বদনাম দিতে পারবেন না। আপনারা সবাই জানি আনন্দবাজারের স্ট্যান্ড কি। সেখানে বেরিয়েছে শুধু হাওড়া আর হুগলিতে 750 কোটি টাকার বেশি পাওনা রয়েছে কন্ট্রাক্টরদের। আই রিপিট এগেন, 750 কোটি টাকা পিএইচির কন্ট্রাক্টরদের দেয়নি, যারা বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করছেন, নলকূপ খোদাই করছেন, ড্রেনেজ সিস্টেম তৈরি করছেন। শুধু দুটো জেলাতে কন্ট্রাক্টরদের 750 কোটি টাকা বাকি রয়েছে। দেউলিয়া হয়ে গেছে সরকার। আর এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে লাভ কি উনি জানেন না? তো খুব ভালো করে জানেন। এবং এটা উনি ওই মরণকালে হরিনাম, বা ওই যখন খড়কুটো ধরে জলে ভেসে থাকার চেষ্টা, এ করে লাভ হবে না। বাংলার যুবক যুবতীরা বুঝতে পেরে গেছেন, আমরাও বোঝাচ্ছি, ওনারা নিজেরাও বুঝছেন। এবং এই নির্বাচনে, 2026-এর নির্বাচনে ওনারা ধূলিসাৎ হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না। এসআইআর এর লাইন দেখে অনেকে প্রশ্ন তুলেছিল, এই যে যুবসাথী বর্তমানে বেকারত্বের লাইন দেখে এবার কি বলবেন? না, এসআইআর এর লাইন দেখে প্রশ্ন তুলেছিল শুধু। আজকাল এই সময় বর্তমানে যারা আনন্দ করে বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে, সেই চটি খেকো দালাল সাংবাদিকরা, সাধারণ মানুষ করেনি। সাধারণ মানুষ কখনোই চাইবে না। আপনি একটা অঙ্কের হিসাব ধরে নিন না, এই 1,000 টাকা যদি আমি 1,500 টাকা যদি মিনিমাম ধরি, যে একটি মানুষ সে বিভিন্ন প্রকল্প থেকে মাসে সরকারি টাকার 1,000 টাকা সে উপভোক্তা মিনিমাম, এবং 65 লক্ষ লোক বাকি বাদ চলে গেছে এখনই, তারা ভোটার নয়, তারা নাগরিক নয়। এবার 65 লক্ষ মাল্টিপ্লাইড বাই 1,000, আর সেটাকে 12 দিয়ে গুণ করুন, 1,500 কোটি টাকার উপর হবে, যেটা পশ্চিমবঙ্গ থেকে আপনার আমার করদাতাদের টাকা এই ভুয়ো ভোটাররা নিয়ে গেছে। এবং যেখানে ভোটারদের অস্তিত্ব নেই, এই 1,500 কোটি টাকা গিয়ে কালীঘাটে আলি পিসির কাছে গেছে, ওই 70-30 নাকি 75-25 সেই ভাগে। আপনারা কোথায় আছেন এটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। এই ললিপপ অনেক দিয়েছেন, বাংলার মানুষ আর মেনে নেবে না। পশ্চিমবঙ্গের বড় সবথেকে সমস্যাটা কোথায়? আমার মনে হয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা হচ্ছে অর্থনীতির সমস্যা। শিল্প নেই, চাকরি নেই, এই যে কর্মসংস্থানের একটা সমস্যা রয়েছে, কারণ এর সঙ্গে রিলেটেড সবকিছু। আজকে যে জিহাদিরা এখানে র্যাডিকালাইজেশন করছে, চাষবাস চলছে মৌলবাদে, তার কারণ হচ্ছে ইয়াং জেনারেশন। সংখ্যালঘুদের জন্য উনি কিচ্ছু করেন। সংখ্যালঘু ইয়াং জেনারেশনরা কি করছেন? মোটর গ্যারেজে কাজ করছেন। আর না হলে আপনি দেখবেন এই যত রকম ডেলিভারি বয় আছে, গিগস এমপ্লয়ি, তাদের 80% সংখ্যালঘু সম্প্রদায়ের। না তাদের দিয়েছেন শিক্ষা, না তাদের দিয়েছেন কর্মসংস্থান। এবার এই যুব সম্প্রদায়, এদের র্যাডিকালাইজ করাটা খুব সহজ হয়। তো 4টে বাবর, হুমায়ুন, অরঙ্গজেব, এরকম 4,000 ছেলে মেয়েকে তারা র্যাডিকালাইজ করবে, কারণ তাদের চাকরি নেই। যদি পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতি হয়, আপনা আপ সব ঠিক হয়ে যাবে। বাকি সরকার বুঝে নেবে, কেন্দ্রীয় সরকার। আমার শেষ ছোট্ট 3টে প্রশ্ন আপনার কাছে। 2026-এ কি পরিবর্তন হবে? 2026 আপনার লক্ষ্য কি? না, আমার তো লক্ষ্য অবভিয়াসলি নবান্নটাকে খালি করে, নবান্ন পরিষ্কার করে, গঙ্গা জল দিয়ে ধুয়ে পবিত্র করে নতুন সরকার আসুক, পরিবর্তনের ধ্বজা ওখানে ওঠাতে হবে। এটা আমাদের পরিষ্কার লক্ষ্য। স্যার, দেশ বহুদিন কোনো মহিলা প্রধানমন্ত্রী দেখেনি, আর সেই শূন্যস্থান পূরণ করার মতো যোগ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় এমনই মত প্রকাশ করেছেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বাবু। কি বলবেন? দেখুন, এটা সঞ্জয় বাবু বলেছে কিনা আমি জানি না, কারণ আমি সেই ওনার স্টেটমেন্ট পড়িনি। উনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আহ,
আমি সঞ্জয় বারুকে মনে করি না যে উনি এত বাতুল কোন রকম মন্তব্য করবেন, এটা না দেখে আমি বলতে পারি না। কারণ আমার মনে হয় না সঞ্জয় বারু সুস্থ মস্তিষ্কের প্রকৃতস্থ অবস্থায় এইরকম মন্তব্য করবেন। কারণ এই ভদ্রমহিলাকে সারা ভারতবর্ষের মানুষ চিনে গেছে। ফরগেট অ্যাবাউট সঞ্জয় বারু। স্যার সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর নিয়ে একদম যেখানে তুঙ্গে রাজনৈতিক চাপানো, সেই আবহে ভোটে ঠিক কি হতে পারে ফলাফল? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখুন আমার মানুষের উপর বিশ্বাস ভরসা সত্যিই আছে, মা মাটি মানুষের ভরসা, কংগ্রেসের ভরসা, তাই আসল স্যার বাড়বে না কমবে? মা মাটি মানুষের মাটি বিক্রি করে দিয়েছেন। মানুষদের অবস্থা দেখতেই পাচ্ছেন, মায়েদের অবস্থা দেখতে পাচ্ছেন। তাদের পিঠে বানানোর জন্য রাত 12টায় ডেকে পাঠানো হচ্ছে। অভয় আর মা এখনো কেঁদে বেড়াচ্ছেন। তার সন্তান হত্যার একমাত্র কন্যাকে হারানোর ব্যথা এখনো ভোলেননি। সমস্ত মায়েদের চোখের জল পড়ছে, আমরা রেগুলার দেখছি। সুতরাং মা মাটি মানুষই এবার ওনাকে ঘাড় ধাক্কা দেবেন। কয়েকটি দিনের অপেক্ষা, এবং এটা জেনে সব থেকে বেশি আতঙ্কিত উনি। আমার শেষ একটাই প্রশ্ন আপনার কাছে, কাল আইপ্যাড মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বিপদে পড়তে চলেছে? একবার রিপিট করবেন। আগামীকাল আইপ্যাড মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বিপদে পড়তে চলেছেন? না দেখুন, এই যে বললাম যে আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ সমর্থন শ্রদ্ধা রেখেই বলছি যে আমার মনে হয় যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এটা আমরা বারবার দেখেছি। আমি আশা করব এটা যেন আর না হয়, তাহলে কিন্তু ভারতবর্ষে গণতন্ত্রের জন্য একটা বড় ধাক্কা। উচিত সাজা পাওয়া উচিত। দিন দুপুরে চোখের সামনে যেরকম ভাবে ডাকাতি ছিনতাই হয়েছে, এটা যদি এখানে ব্যবস্থা না হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্যা হবে এবং একটা প্রেসিডেন্স তৈরি হয়ে যাবে যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেয়নি। আমার মনে হয় না সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা এই জিনিসটা অ্যালাউ করবে।